নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত, সে রাতে হিংস্র জন্তুর মতো হয়ে ওঠে, বলছে সাইকোমেট্রি টেস্ট। আবার নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, রুহিতা পালকে পাঠানো হলো বারাসাতে। আরজিকর নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। সেই মধ্যরাতের এক সপ্তাহ পরে আবার কি বলছেন তিনি? 30 বছরের ক্যারিয়ারে পুলিশের এমন গাফিলতি দেখিনি, তীব্র অসন্তোষ সুপ্রিম কোর্টের। বিদেশ থেকে ফিরেই বড় বিপদে দেব, কলকাতায় এসেই তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে। পুরসভার ডেপুটি কমিশনার কাকাকে বিয়ে ভাইজির, তরুণী বললেন প্রেম করেছি, অপরাধ করিনি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। পলিগ্রাফ টেস্ট এখনো করা যায়নি আরজিকর মামলার অন্যতম অভিযুক্ত ও ধৃত সঞ্জয় রায়। তবে দফায় দফায় তার মনস্তাত্ত্বিক মূল্যায়নের যা সামনে এসেছে তাতে চমকে উঠছেন তদন্তকারীরা। সঞ্জয় রায় অপরাধ করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ, কিন্তু সে যে বিকৃত যৌনতায় আক্রান্ত অর্থাৎ সেক্সুয়ালি পারভার্টেড তাতে কোনো সন্দেহ নেই বলেই সিবিআই সূত্রের খবর। নিহত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্টে যে ভয়াবহ আঘাত ও অত্যাচারের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে তা ভালো করে খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তা দেখে মনে করা হয়েছে ধর্ষক যে বা যারাই ছিল সে বা তারা হিংস্র জন্তুর মতো প্রবৃত্তিতে আক্রান্ত। এই প্রবৃত্তি পুরোপুরি ধরা পড়েছে সঞ্জয় রায়ের সাইকোমেট্রি টেস্টেও। জানা গেছে জিজ্ঞাসাবাদের গোটা পর্বে আবেগহীন ছিল সঞ্জয়। অনুশোচনার কোনো লক্ষণ না দেখিয়ে পুরো নৃশংস অপরাধের নাকি বর্ণনা দিয়েছে সে। প্রসঙ্গত, এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকার সময়ও সে সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছিল এবং নির্বিকার স্বরে বলেছিল আমার ফাঁসি দিলে দিন। এরপরে সিবিআই হেফাজতে যায় সঞ্জয় রায়। জেরার পরে তার পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইকে অনুমতি দেয় আদালত। এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে কেউ মিথ্যে বলছে কিনা। সঞ্জয় রায়ের এই টেস্ট করলে জানা যেতে পারে ওই দিন ঘটনার সময় সে ঠিক কি করেছিল, তার সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানা তথ্য। তবে সেই টেস্ট এখনো করা যায়নি। তবে ঘটনার পর থেকেই সঞ্জয় সম্পর্কে যেসব তথ্য সামনে এসেছে, ঘটনার রাতে তার যা যা কাজকর্মের কথা জানা গেছে, তাতে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সে সুস্থ মানসিকতার অধিকারী নয়। জানা গেছে ঘটনার রাতে একটি নয় পরপর 2টি যৌনপল্লীতে গিয়েছিল সঞ্জয় রায়। 2 জায়গাতেই ঝামেলা করার পরে আরজিকর হাসপাতালে ঢোকে সে। তারপরেই সকালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। সঞ্জয়ের ফোন ঘেটে পাওয়া গেছে ওই রাতে সে বারবার এক মহিলাকে ভিডিও কল করছিল, যিনি তা কেটে দিচ্ছিলেন। উত্তর কলকাতার সেই চ্যাট ফ্রেন্ড একেবারেই রাজি হচ্ছিলেন না যে মজা করার জন্য। এতেই আরো খেপে যায় সঞ্জয়। তারপরে যায় আরজিকর। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখা গেছে ভোর 3:45 নাগাদ সঞ্জয় রায় 3rd ফ্লোরের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে, যখন তার গলায় ইয়ারফোন ঝুলতে দেখা যায়। এরপরে প্রায় 30 থেকে 40 মিনিট তাকে দেখা যায়নি। তারপরে ফের দেখা যায় করিডোরে, তখন আর তার গলায় হেডফোনটি ছিল না। এই সূত্রেই পরে পুলিশ তাকে চিহ্নিত করে। নিহত চিকিৎসক ছাত্রীর মরদেহের ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তার সারা শরীরে অনেকগুলি ছোট বড় ক্ষত ছিল। সব মিলিয়ে তার সংখ্যা 16টি, যেমন মাথায়, গালে, নাকে, ঠোঁটের ভিতরে, বাম কাঁধে ও হাতে, বাম হাঁটুতে এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। এই সব ক্ষতচিহ্নগুলোর কোনোটি 0.3 × 0.1 ইঞ্চি মাপের, তো কোনোটি 0.2 × 0.1 ইঞ্চি মাপের। বাম কাঁধের উপর 2 ইঞ্চি × 2 ইঞ্চি মাপের ক্ষত দেখা গিয়েছে। তাছাড়া মৃত চিকিৎসকের 2 ফুসফুসে হ্যামারেজ অর্থাৎ রক্ত জমাট অবস্থায় পাওয়া গিয়েছে। বিস্তারিত সেই রিপোর্টের উপসংহারে পরিষ্কার বলা রয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে চিকিৎসককে। তাছাড়া জোর করে তার যৌনাঙ্গে কিছু ঢোকানো হয়েছিল, যা থেকে বোঝা যাচ্ছে যে যৌন নির্যাতন করা হয়েছিল। বিস্তারিত পোস্টমর্টম রিপোর্টে এও বলা হয়েছে চিকিৎসকের এন্ডোসার্ভাইকাল ক্যানেল গাঢ় সাদা তরল পাওয়া গেছে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা যেতে পারে হোয়াইট থিক ভিজিড লিকুইড, যার ওজন হতে পারে প্রায় 151 গ্রাম। রিপোর্ট দেখে সব মিলিয়ে অনেকেই অনুমান যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে তাতে একাধিক ব্যক্তি থাকতে পারার সন্দেহই বাড়ছে। এই অভিযোগ অবশ্য প্রথম থেকেই করে এসেছেন নির্যাতিতার মা বাবা। তারা দাবি করেছেন এই ঘটনায় আরো কেউ জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সেই কথা মাথায় রেখেছে। সিবিআই সূত্রের খবর, এই পরিস্থিতিতে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হলে সত্যিটা সামনে এলেও আসতে পারে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর বিজ্ঞপ্তি প্রকাশ হয় বুধবার সন্ধ্যায়। এরপরই জানা গেল কোনো কলেজের অধ্যক্ষ পদ না পেলেও একটি নতুন পদে রাখা হচ্ছে তাকে। এদিকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে সুহৃতা পালকে পাঠানো হলো বারাসত মেডিকেল কলেজে। বুধবার রাতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কার্যত চিকিৎসকদের চাপের মুখে নতি স্বীকার করেই স্বাস্থ্য ভবন এই সিদ্ধান্ত নিয়েছে বলে
মত ওয়াকিবহল মহলের। সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদ বাতিল হলেও নতুন পদ পেয়েছেন তিনি। সেই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে ইতিমধ্যে। স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি পদ পেলেন তিনি। আরজি করের নতুন অধ্যক্ষ হলেন মানস বন্দ্যোপাধ্যায়। বারাসত মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। তার জায়গায় অধ্যক্ষ হিসেবে বহাল করা হলো সুহৃতা পালকে। সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর সুহৃতা পাল আরজি করের দায়িত্ব পেলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাকে। এছাড়াও আরজি করের এমএসভিপি এবং ডিন অব স্টুডেন্টসের দায়িত্বে থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে। তাকে শুধু আরজি করের ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে রাখা হলো। এদিকে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে বদলি করে পাঠানো হলো উত্তরবঙ্গে। মালদা মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পেলেন তিনি। এই চেস্ট মেডিসিন বিভাগেরই চিকিৎসক তথা ছাত্রী ছিলেন নির্যাতিতা। আরজি করের ঘটনা নিয়ে আবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তার নীরবতা নিয়ে জল্পনার মধ্যে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিষেক। সেখানে তিনি পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যের সরকারকে অনুরোধ করেছেন ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চাপ দিতে। অভিষেক বলছেন, এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন মানতে হবে যা ঘটনার 50 দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে। আরজি করের ঘটনার পর এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন অভিষেক। গত 9ই আগস্ট ভোরে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার 5 দিন পরে 14ই আগস্ট মাঝরাতে অভিষেক প্রথম ওই বিষয়ে মন্তব্য করেন। তার 7 দিন পরে আবার বৃহস্পতিবার সকালে অভিষেক লিখলেন, তবে এবার আরজি করের ঘটনার থেকেও বেশি তিনি জোর দিয়েছেন গোটা দেশে নিরন্তর ঘটে চলা ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণের বিষয়ে। অভিষেক লিখেছেন, গত 10 দিনে যখন আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন, সেই সময়েও দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত 10 দিনে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন 90টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘন্টায় 4টি এবং প্রতি 15 মিনিটে 1টি করে ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান বার করা গেল না। বৃহস্পতিবার অভিষেক আরও লিখেছেন, দেশের ধর্ষণের অভিযোগের পরিসংখ্যানই বলছে এই মুহূর্তে ধর্ষণ বিরোধী কঠোর আইন কতটা জরুরি হয়ে পড়েছে। এমন আইন যা অপরাধের 50 দিনের মধ্যে ধর্ষণকারীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে তার দ্রুত এবং কঠোর শাস্তি। কোনো সারবত্তাহীন প্রতিশ্রুতি দেবে না। এ বিষয়ে রাজ্য সরকারকে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরি করার পরামর্শ দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে তা হবে নেহাতি প্রতীকী এবং আদতে তাতে কোনো কাজ হবে না। গত 14ই আগস্ট রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। প্রতিবাদ চলাকালীনই আচমকা আরজি কর হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। অভিষেক সেই ঘটনার পরেই প্রথম সমাজ মাধ্যমে মুখ খোলেন। তিনি জানান, তার সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে কথা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে কথা বলেছেন তিনি। তাকে অনুরোধ করেছেন আরজি করে ভাঙচুরের ঘটনায় যারা দায়ী তারা যে রাজনৈতিক দলের কর্মী সমর্থকই হন না কেন তাদের চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আরজি করের প্রতিবাদী চিকিৎসকদের দাবিকে যথার্থ বলে মন্তব্য করে অভিষেক বলেছিলেন, সরকারের কাছে তারা এটুকু আশা তো করতেই পারেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু সেই শেষ। তারপর আর অভিষেক প্রকাশ্যে বা সমাজ মাধ্যমে আরজি করের আন্দোলন বা আন্দোলনকারীদের নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তার ওই নীরবতা স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছিল তার নিষ্পৃহতা নিয়ে। কারণ লোকসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন পর থেকেই তিনি নবান্নের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখছিলেন বলে কানাঘুষো চলছিল দলের অভ্যন্তরে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর অভিষেকের চোখের চিকিৎসার জন্য কিছুদিনের জন্য বিদেশে যাওয়া, পরে 21শে জুলাইয়ে তৃণমূলের ধর্মতলায় সভার আয়োজন থেকে নিজেকে দূরে রাখা সেই জল্পনায় আরও ইন্ধন দিয়েছিল। আরজি কর নিয়ে অভিষেকের নীরবতা নিয়েও তাই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবার মুখ খুললেন অভিষেক। আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যার মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি জেবি পারদিওয়াল মন্তব্য করেছেন, এই মামলায় রাজ্য সরকারের ও পুলিশের ভূমিকা আমার গত 30 বছরের কেরিয়ারে আমি কখনো দেখিনি।
আজ সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল। 14ই আগস্ট রাতে আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজে ঘটনার পরবর্তীতে কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট জমা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে 21 জন আইনজীবী নেতৃত্বে কপিল সিব্বল উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষে 5 জন আইনজীবী নিয়োজিত। শুনানি শুরুতেই বিচারপতিরা ডাক্তারদের কাজে ফিরে আসার তাগিদ দিয়েছেন। উল্লেখ করে বলেছেন যে সাধারণ মানুষ বিরাট সমস্যার মুখে পড়ছেন এবং চিকিৎসা ব্যবস্থার উপর এর প্রভাব পড়তে পারে। বিদেশ থেকে ফেরার পরেই বিপদ। কলকাতায় ফিরতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হলো অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে। কি হয়েছে? আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতার বাবা গুরুপদ অধিকারী। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, নায়কের বাবার হার্টের সমস্যা। তবে খুব একটা চিন্তার কিছু নেই বলেই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার যতক্ষণ না চিকিৎসকের সঙ্গে কথা বলা হচ্ছে ততক্ষণ কিছু জানা যাচ্ছে না। তবে নায়ক এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি। রাতে হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল অভিনেতাকে। তারপর থেকেই শুরু হয় আলোচনা। সূত্র বলছে একটাই নিশ্চিন্ততা, যা ঘটেছে সবটাই অভিনেতার শহরে ফেরার পর। গত 10 দিন দেশের বাইরে ছিলেন দেব। সে সময়ও তাকে কেন্দ্র করে হয়েছিল বিপুল আলোচনা। আরজি কর কাণ্ডের মাঝে তার সমাজ মাধ্যমের পোস্ট নিয়ে হয়েছিল নিন্দা ঝড়। সমাজ মাধ্যমের পাতা ভরে গিয়েছিল নেতিবাচক মন্তব্যে। বিদেশে থেকেই তিনি তার খাদান ছবির টিজার মুক্তির সিদ্ধান্ত বাতিল করেছিলেন। জানিয়েছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আনন্দ অনুষ্ঠান সাজে না, আর ঠিক সেই কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সেখানেই শেষ। তারপর থেকে ঘটে গিয়েছে অনেক কিছু, কিন্তু দেবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাননি কেউ। কিন্তু কেন? এবার প্রিয় অভিনেতাকে প্রশ্ন করতে পিছুপা হলেন না তার ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় তিনি সৌদি আরব থেকে জিম করার একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই কমেন্ট বক্সে কেউ লিখলেন, আর কোনোদিনও বলবেন না বাংলা সিনেমার পাশে দাঁড়াতে। কেউ আবার লিখলেন, কি করে সিনেমার সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন, লজ্জা করে না? কেউ আবার লিখলেন, খুব অচেনা লাগছে তোমায়, এতটা রাজনীতি কবে শিখে গেলে, বড্ড বদলে গেছো। কারুর দাবি, তোমার প্রতিক্রিয়া কোথায় আজ হিরো? কেন কিছু বলছো না? নিজের ভাইজিকে বিয়ে, এমনটাই ঘটল বেগুসরাইতে। গত 14ই আগস্ট স্থানীয় কাত্যায়নী মন্দিরে ভাইজি সজল সিন্ধুকে বিয়ে করেন বেগুসরাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার শিবশক্তি কুমার। বিয়ের পর সজল বললেন, আমরা প্রেম করেছি, কোনো অপরাধ করিনি। এমন ঘটনায় ক্ষুব্ধ তরুণীর পরিবার। শিবশক্তি কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তারা। দায়ের হয়েছে মামলাও। তবে এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ওই তরুণী। তিনি বলছেন, আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ আসবে আমরা তার মোকাবিলা করব, পালাবো না। একই সঙ্গে পরিবারের সদস্যরা তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। নিজেদের প্রেম এবং বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সজল সিন্ধু নামের ওই তরুণী। সেখানে তিনি বলেছেন, প্রেম একটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেখানে কারোর হস্তক্ষেপ করা উচিত নয়। বৈশালী প্রশাসনের তরফে আমাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর এক বিন্দুও সত্যতা নেই। প্রেম করে বিয়ে বলে পরিবারের লোকজন আমার স্বামীকে হেনস্থা করতে চায়, তার চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়ছে। নিজের প্রেমের কথাও খোলাখুলি জানিয়েছেন সজল। তিনি বলেছেন, আমরা প্রেম করেছি, কোনো অপরাধ করিনি। 2015 সাল থেকে আমাদের সম্পর্ক। দুজনের পৈতৃক বাড়িও একই এলাকায়। 2015 সালে ইন্টারমিডিয়েট পড়তে আমি বেনারসের হিন্দু গার্লস স্কুলে ভর্তি হই। শিবশক্তিও সেই সময় পিজি করতে বেনারসে গিয়েছিল। সেখানেই আমাদের আলাপ এবং বন্ধুত্ব। সম্পর্ক যে কখন প্রেমে পরিণত হলো বুঝতেই পারিনি। এত পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের পরই বাঁধে গন্ডগোল। এমন সিদ্ধান্তে দুই পরিবারই নাখুশ। জানা গিয়েছে, হাজিপুর জেলার সদর থানার মনুয়া গ্রামের বাসিন্দা রমাশঙ্কর রায়ের ছেলে শিবশক্তি আর তার বান্ধবী সজল সিন্ধু হাজিপুরের মনুয়া গ্রামের বাসিন্দা অধ্যাপক বিজয় কুমার রায়ের মেয়ে। বিয়ের পর থেকেই লম্বা ছুটিতে রয়েছেন শিবশক্তি। শুক্রবার বেগুসরাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে যান সজল সিন্ধু। তারপর দুজনে একসঙ্গে বেরিয়ে বিয়ে করেন। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।